দেখেছি প্রথমবার দু চোখে কাজল তোমার। কি ভাবছেন আমার গালে পড়ছে? তাহলে আপনারা ঠিকই ভাবছেন। কলেজের একটা কোনায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি আর গান গাইতেছিলাম। তখন কোথায় থেকে মারিয়া আপু এসে আমার গায়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। মারিয়া আপু হচ্ছে এই কলেজের সবার বাস, থুক্কু, ক্রাশ এবং অনেক জেদি মেয়ে। আমি গালে হাত দিয়ে অপুকে বললাম, আপু তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? আমার অপরাধটা কি ছিল? তুই আমাকে দেখে গান গাইছিলি কেন? মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না? বিশ্বাস করো আপু, আমি তোমাকে দেখে গান গাইনি। আমরা বন্ধুরা মিলে মজা করে গান গাইছিলাম। তুই আমার সাথে আবার মিথ্যা কথা বলিস? তোকে আমি ভালো করে চিনি, কলেজে 1 নাম্বার ফাজিল ছেলে। আপু আমি সবার সাথে ফাইজলামি করলেও তোমার সাথে কখনো করি না। আমি তোমাকে ভালো করে চিনি, তুমি অনেক জেদি একটা মেয়ে। আমি সহজে কারোর সাথে জিদ দেখাই না। এখন কথা না বলে ক্লাসে যা, আর কখনো যেন না দেখি কলেজে এসে এরকম আড্ডা দিতে। আমি ঠিক আছে বলে ক্লাসে চলে আসলাম। আমাকে থাপ্পড় দেওয়ার সাথে সাথে সব হারামি বন্ধুগুলো দৌড় দিয়ে ক্লাসে চলে আসলো। আমি ক্লাসের ভিতরে ঢুকে সবগুলো হারামিকে উড়াধুরা মারতে লাগলাম। তখন রাফি বলল, কিরে সারা, কথা নাই বার্তা নাই, তুই সবাইকে এভাবে মারছিস কেন? তোরা আমার বন্ধু নাকি শত্রু? আমাকে দাজ্জালের হাতে রেখে তোরা সবাই ক্লাসে বসে আড্ডা দিচ্ছিস। আমাদের কি পাগলা কুকুরে কামড় দিছে? আমরা তোর জন্য ওই ডাইনি আপুর সামনে থাকবো? আমরা থাকলে তোর মতো আমাদের গালেও পড়তো। তাই বলে তোরা আমাকে রেখে চলে আসবি? এই বন্ধুকে বাঁচাবি না? তোরা বন্ধু নাকি শত্রু? তুই যেটা ভাবিস, মারিয়া আপুকে দেখলে এমনি হাঁটু কাঁপে, আর তুই বলছিস ওনার থেকে তোকে বাঁচিয়ে আনতে। আর তুই এমনিও একটু ফাজলামি একটু বেশি করিস। ঠিক আছে, তোদের মতো বন্ধু আমার দরকার নেই। যে বন্ধু বিপদের সময় পাশে না থাকে সেই সব বন্ধু আমার দরকার নেই। এখন থেকে তোরা তোদের মতো থাকবি, আমি আমার মতো থাকবো। বাই। প্লিজ বন্ধু, রাগ করিস না। তুই তো জানিস কলেজের সব ছাত্রছাত্রী মারিয়া আপুকে ভয় পাই। ওনার সামনে আমরা থাকি কি করে? তুই একটু ফাজলামি কমিয়ে দে, তাহলে আমরা সব সময় তোর পাশে থাকবো। ঠিক আছে, আমি এখন থেকে কারোর সাথে ফাইজলামি করব না। এইভাবে কথা বলতে বলতে স্যার ক্লাসে ঢুকলো। সবাই দাঁড়িয়ে সালাম দিল। তারপর স্যার পড়া শুরু করলো। হঠাৎ স্যার আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার মিস্টার ফাজিল, আজকে তুই এত চুপচাপ কেন? তুই তো কখনো চুপ থাকার ছেলে না। স্যার আজকে থেকে আমি আর দুষ্টুমি করব না, আমি এখন ভালো হয়ে গেছি। তাহলে এবার মনে হয় আমার টাকলা মাথায় চুল গজাবে। এতদিন তোর ফাজলামির কারণে আমার মাথার চুলগুলো সব পড়ে গেছে। স্যার আপনার মাথায় কখন চুল ছিল? আপনার তো আগে থেকেই মাথায় চুল নেই, তাহলে এখন কোথায় থেকে আসবে? তুই কিন্তু বলছিস আজকে থেকে দুষ্টামি করবি না, তাহলে এখন আবার দুষ্টামি করছিস কেন? আরে আমি কি বলতে চেয়েছি আপনার কথায় না বলে থাকতে পারলাম না। তুই কখনোই ভালো হবি না। তুই ফাজিল, ফাজিলই থাকবি। তোকে আমার ভালো করে চেনা আছে। চেনা থাকলে ওরকম কথা বলেন কেন? আপনি জানেন না আমি অনেক ভদ্র ছেলে? তুই কেমন ভদ্র কলেজে সবাই জানে। এখন কথা না বলে পড়ায় মন দে। আমি আর কোনো কথা বললাম না। স্যারের ক্লাস শেষ হলে আমি সিট থেকে উঠে স্যারের পিছনে গেলাম। তখন আমি স্যারকে বললাম, এই যে মাহবুব, তোমাকে রহমান শিকদার আজকে তার সাথে দেখা করতে বলেছে। রাসেল, তুই কি কখনো ভালো হবি না? আমি তোর আঙ্কেল হই, কলেজে আমাকে স্যার বলে ডাকতে বলছি, বাইরে হলে অন্য হিসাব। আর এখানে তো কেউ নেই, এখন কথা না বলে বিকালে রহমান শিকদারের সাথে দেখা করতে চলে যাবে। আমি এখন আসি। বাই টাকলা আঙ্কেল। তুই আর ভালো হবি না। তুই আমার মান সম্মান সব শেষ করে দিবি। যা ভাগ তাড়াতাড়ি। আমার সাথে কিন্তু লাগতে আসবে না, তাহলে কিন্তু আন্টির কাছে বলে দিব। তুমি সবসময় আমাদের তিশা ম্যাডামের দিকে তাকিয়ে থাকো। তোর হাতে পায়ে ধরি, তুই এমনটা কখনো করিস না। ওই ডাইনি আমাকে বাসায় জায়গা দিবে না। ও আমার কথা বিশ্বাস করে না। তুই যা বলিস তাই বিশ্বাস করে। ঠিক আছে, তোর যা খুশি করতে মন চাই কর, আমি তোকে আর কিচ্ছু বলবো না। তারপরেও আমার নামে তোর আন্টির কাছে মিথ্যা কথা বলিস না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আমি গেলাম বলে আঙ্কেলের সামনে থেকে চলে আসলাম। আসলে আন্টি আমাকে অনেক ভালোবাসে, তাদের কোনো ছেলে মেয়ে নেই তো, তাই আমাকে নিজের ছেলের মতো আদর করে। তো যাই হোক, আঙ্কেলের ওখান থেকে সব হারামি বন্ধুদের কাছে গেলাম। তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার ক্লাসে চলে আসলাম। আমি যত ফাইজলামি করি না কেন, আমার পড়ালেখা ঠিক থাকে। কলেজের সবার সাথে দুষ্টুমি করলেও মারিয়া আপুর সামনে গেলে আমার ভিতরে সব কিছু হজম হয়ে যায়, যার নমুনা সকালে দেখছেন। এবার আমাদের পরিচয়টা দিয়ে দিই। এতক্ষণ দুষ্টুমি করতে করতে আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি। এই ফাজিলটাকে সবাই চেনেন, তারপরেও বলছি, আমি রাসেল। পরিবারে আমাদের সদস্য 4 জন। আমি, আব্বু আম্মু আর একটা কিউট বোন আছে।
বোনটা এবার ক্লাস 5-এ পড়ে। তার নাম রাইসা। আর আমার আব্বু হচ্ছে বাংলাদেশের টপ বিজনেসম্যান রহমান শিকদার। আর আম্মু একজন গৃহিণী। আমি এবার ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আর যে সকালে আমাকে গালে আদর করেছে তার নাম তো জানেন, তার নাম মারিয়া, বড়লোক বাবার একমাত্র মেয়ে। মারিয়া আপু দেখতে যেমন সুন্দর তেমন তার নামটাও। তবে মারিয়া আপু অনেক জেদি। আপু এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। আর এই কলেজে আমার 3টা বেস্ট ফ্রেন্ড আছে, রাফি, মেহেদি এবং আফসান। আজকে আফসান কলেজে আসে নাই, তার বাসায় ওর বোনকে দেখতে আসবে, তাই সে আসে নাই। আর কিছু জানা লাগবে না, অনেক কিছু জেনে ফেলেছেন। এবার গল্পে ফেরা যাক। সব ক্লাস শেষ করে আমরা 3 বন্ধু ক্লাস থেকে বেরিয়ে আসলাম। হঠাৎ পিছন থেকে মারিয়া আপু আমার নাম ধরে ডাক দিল। আমি সোজা দাঁড়িয়ে গেলাম। রাফি আর মেহেদি আমার পেছনে লুকিয়ে গেল। আমি তো ভয় শেষ। মনে মনে বললাম, আমি আবার কি দোষ করছি? আমি আস্তে আস্তে আপুর সামনে গেলাম। তখন আপু বলল, কিরে, কোথায় যাচ্ছিস? আর তোর বন্ধুরা তোর পেছনে লুকালো কেন? তোমাকে দেখে ওরা আমার পিছনে লুকালো। যদি সকালের মতো ওদের গালে থাপ্পড় মারো। আরে আমি তোদের কিছু করব না, তোর পেছন থেকে বেরিয়ে আয়। আপুর কথা শুনে রাফি আর মেহেদি আমার পিছন থেকে সামনে আসলো। তখন রাফি বলল, আপু সকালে আমরা আপনাকে দেখে গান গাইনি, আমরা এমনি মজা করে গান গাইছিলাম। তারপর হঠাৎ আপনি সামনে চলে আসেন। আপু, আমরা আপনাকে অনেক সম্মান করি, কখনো আপনাকে দেখলে দুষ্টামি করি না। আমরা আপনাকে অনেক ভয় পাই, আপনি অনেক জেদি। কত ছেলে আপনার মায়ের খেয়েছে তার কোনো হিসাব নেই। আয়, সকালের জন্য দুঃখিত। আসলে একটা ছেলেকে চরম শিক্ষা দিয়ে আসছি, তাই মাথা গরম ছিল। আমি তো ভালো ছেলেদের গায়ে কখনো হাত তুলি না। ও তাহলে আপু আমাকে কি জন্য ডাকছেন? যদি কোনো কাজ থাকে বলেন, আমার আবার বাসায় যেতে হবে। তোকে কোনো কাজের জন্য ডাকি নাই, সকালে তোর গায়ে যে হাত তুলছি তার জন্য ক্ষমা চাইতে ডাক দিছি। তোর এখন যেতে পারিস। আমরা আর একটা কথাও না বলে দৌড় দিয়ে কলেজ থেকে বেরিয়ে আসলাম। তারপর রাফি আর মেহেদিকে বিদায় দিয়ে আমি একটা রিক্সা নিয়ে বাইক ঠিক করার দোকানে চলে আসলাম। আসলে সকালে বাইক নিয়ে কলেজে আসার সময় বাইকটা হঠাৎ বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও চালু করতে পারি নাই, তাই বাইক দোকানে ঠিক করতে দিয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। দোকানদারকে বাইক ঠিক করার টাকা দিয়ে বাইক নিয়ে বাসায় চলে আসলাম। বাইক পার্কিং করে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আমার বুড়ি বোনটা আমার বিছানায় আম্মুর মোবাইলে কার্টুন দেখতে আছে। আমি ব্যাগটা রেখে বুড়িকে কাতুকুতু দিতে লাগলাম। আমার বুড়ি বোনটা শুধু হেসে যাচ্ছে। একমাত্র আমার বুড়ি বোনটার হাসি দেখতে কাতুকুতু দিছি। আমার বোনের হাসিটা আমার কাছে অনেক ভালো লাগে। ভাইয়ার ব্যাগের ভিতরে আছে। আমি ওয়াশরুমে গেলাম বুড়ি এই বলে রাইসার কপালে একটা চুমো দিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। তারপর গোসল করে বের হয়ে দেখি রাইসা রুমে নেই, হয়তো আম্মুর রুমে চলে গেছে। আমার বোনটা পুরো চকলেট পাগলি। রাইসার মতো বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। ওর কিছু হলে আমার খাওয়া দাওয়া হয় না, সবসময় আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে। তো যাই হোক, একটা জামা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু বিছানায় শুয়ে আছে আর রাইসা আম্মুর পাশে বসে চকলেট খাচ্ছে। আম্মু, তোমার শরীরের এখন কি অবস্থা? ওষুধ খেয়েছো? বাবা, আমার ছেলেটা হঠাৎ এত ভালো হয়ে গেল কবে? যে ছেলে সারাক্ষণ আমাকে জ্বালিয়ে মারতো তার মুখ থেকে প্রথমে এমন কথা শুনছি। বারে, তুমি এখন অসুস্থ, তাই তোমার সাথে দুষ্টুমি করছি না। অসুস্থ না হলে এতক্ষণ তোমার অবস্থা খারাপ করে ছাড়তাম। তোর কারণে আমি অসুস্থ হয়েছি। আল্লাহ তোর মতো একটা ফাজিল ছেলে না দিয়ে যদি রাইসার মতো আরেকটা মেয়ে দিত তাহলে অনেক ভালো হতো। আমার এই বুড়ি মেয়েটা এই বয়সে আমার অনেক খেয়াল রাখে। আম্মু, আমি কি তোমাকে জ্বালাতন করি? ঠিক আছে আম্মু, আজকে থেকে কখনো তোমার সাথে দুষ্টামি করব না। একটু নরম হয়ে বললাম, যাতে আমার জন্য আম্মুর মনে একটু মায়া হয়। আমি আম্মু আর রাইসার সাথে দুষ্টামি না করলে থাকতে পারি না। আম্মু আমার কথা শুনে বলল, আমার কাছে এত ভালো স্বাস্থ্য হবে না। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। তোর জ্বালায় রফিকুল কলেজে ঠিক মতো শিক্ষকতা করতে পারে না। রফিকুল হচ্ছে ওই যে টাকলা আঙ্কেল। তখন আমি আম্মুকে বললাম, আম্মু, ওই টাকলা আঙ্কেলের সাথে মজা করতে ভালো লাগে, তাই ওনার সাথে একটু দুষ্টামি করি। কিন্তু টাকলা আঙ্কেল তো আমাকে কিছু বলে না। তোরে রফিকুল ভালো করে চিনে। তোকে কিছু বললে তুই ওর নামে তার স্ত্রীর কাছে মিথ্যে কথা বলিস, তখন বেচারা কিছু করতে পারে না। তোর কারণে বেচারাকে কয়দিন ভাত দেয় নাই। হয়েছে, আমি অনেক ফাজিল। যাও, তোমার খোঁজ খবর নিতে আসছি। তুমি উল্টো ভাষণ দেওয়া শুরু করছো। আজকে আসুক তোমার স্বামী, তখন দেখবে তোমার নামে কেমন বিচার দেই। তোর বিচারে কোনো কাজ হবে না, কারণ তোর বাপ আমার অসুস্থ শরীরে কিছুই বলবে না। বেশি কথা না বলে রাইসাকে নিয়ে গিয়ে খাবার খা। ঠিক আছে, আয় আমার বুড়ি বোনটা, আজকে ভাইয়া তোকে নিচাতে খাইয়ে দিব। ঠিক আছে ভাইয়া, তাহলে চলো।
তারপর রাইসাকে নিয়ে নিচে আসলাম। দুজনে 2টা চেয়ার টেনে বসলাম। আমি একটা প্লেটে খাবার নিয়ে রাইসাকে খাইয়ে দিতে লাগলাম। বোনটা আমার কি সুন্দর করে খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ইচ্ছে করছে বোনটার হাসি সারাদিন দেখি। আমার বোনটা হাসলে গালে টোল পড়ে। রাইসাকে খাইয়ে দিতে লাগলাম আর সাথে নিজেও খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে 2 ভাই বোন আমার রুমে চলে আসলাম। রাইসা আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি আমার বোনটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন কলেজের গেট দিয়ে ঢুকে ভিতরে গিয়ে দেখি সবগুলো ছাত্রছাত্রী গোল হয়ে দাঁড়িয়ে আছে। আমি ভিতরে ঢুকে দেখি মারিয়া আপু একটা ছেলেকে লাঠি দিয়ে ইচ্ছা মতো মারতে আছে। হঠাৎ আফসান আমার ঘাড়ে হাত দিয়ে বলল, কিরে, তুই কোন সময় আসলি আর এখানে দাঁড়িয়ে কি দেখছিস? তুই দেখিস না মারিয়া আপু ওই ছেলেটাকে কিভাবে মারছে? আরে তুই জানিস ওই ছেলেটা একটা মেয়ের সাথে অসভ্যতামি করেছে, তাই আপু ওকে এভাবে মারছে। তাই বলে ছেলেটাকে এভাবে মারবে? আর কিছুক্ষণ এভাবে মারতে থাকলে তো ছেলেটা মারা যাবে। আমাদের কিছু করার নেই, কলেজের সবাই আপুকে ভালো করে চিনে। উনি হচ্ছেন কলেজের খারাপ মানুষের জম, কেউ ভয়ে সামনে যেতে পারে না। ঠিক আছে, তুই দাঁড়া, আমি একটাবার চেষ্টা করে দেখি। এই বলে আফসানকে কোনো কথা বলতে না দিয়ে আপুর সামনে চলে গেলাম। তখন আমি আপুকে বললাম, আপু আপনি ওনাকে এভাবে মারছেন কেন? উনি তো মারা যাবে। এ কথা বলার পর আপু আমাকে এমন কিছু করবে আমি তো কখনো ভাবতেই পারিনি। আপু হাতে লাঠি দিয়ে আমাকে 2টা বাড়ি মারলো। আমি সাথে সাথে মাটিতে বসে পড়লাম, কারণ বাড়ি দুটো অনেক জোরে মেরেছে। আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। আমি যেই জায়গায় বাড়ি মারছে সেই জায়গাটা ধরে বসে আছি। তখন মারিয়া আপু বলল, কলেজে এতগুলো ছাত্রছাত্রী আমাকে কিছু বলার সাহস পায় না, তুই আমাকে মারার কথা বলতে আসলি কেন? তুই জানিস এই কলেজের একটা মেয়ের ওড়না টান ধরে দিছে? আমি কি জানি ওই ছেলে একটা মেয়ের ওড়না ধরে টান দিছে? জানলে কি আপনাকে বলতাম? আপনাকে কথাটা বলাতে এইভাবে বাড়ি মারবেন? তুই জানিস না আমার মাথা গরম হলে কারোর কথা শুনি না, তাহলে তুই আমাকে বলতে আসলি কেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দিবেন। আর কখনো আপনাকে কিছু বলবো না, আপনার সামনে পর্যন্ত আসবো না। এই বলে আমি সবার সামনে থেকে কলেজ থেকে বেরিয়ে চলে আসলাম। বন্ধুরা আমাকে পিছন থেকে অনেকবার ডেকেছে, কারো কোনো কথা শুনি নাই। বাসায় আসার সময় একটা ফার্মেসি থেকে মলম এবং কিছু ব্যথার ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর কাজের বুয়া দরজা খুলে দিল। আমি সোজা নিজের রুমে চলে আসলাম। আম্মুকে দেখলাম সোফায় বসে কার সাথে যেন মোবাইলে কথা বলছে। আমি কোনো কথা বললাম না, বিছানায় বসে ব্যথা জায়গায় মলম লাগাতে লাগলাম। আগে একটা ব্যথার ওষুধ খেয়ে নিছি, মলম লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু আমার রুমে এসে বলল, কিরে কলেজ থেকে চলে আসলি যে, তোর কি শরীর খারাপ নাকি? তেমন কিছু না আম্মু, হঠাৎ মাথাটা ব্যথা করছে তাই কলেজ থেকে চলে আসলাম। সত্যিটা বললাম না, তা না হলে আম্মু আব্বুকে সব বলে দিবে। আব্বু আম্মু কখনো আমার গায়ে হাত তুলে নাই, সেই জায়গায় বাহিরের একটা মেয়ে আমার গায়ে হাত তুলল। তখন আম্মু বলল, তাহলে ওষুধ খেয়ে কিছুক্ষণ রেস্ট নে, দেখবি এমনি ঠিক হয়ে যাবে। এই কথা বলে আম্মু রুম থেকে বেরিয়ে গেল। আমি যত দুষ্টুমি করি না কেন আব্বু আম্মু আমাকে কিছু বলে না, তারা জানে আমি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করি না। তো যাই হোক, আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দুপুরবেলা ঘুমটা ভেঙে গেল। আমি বিছানা থেকে ওঠার চেষ্টা করলাম কিন্তু উঠতে পারছি না। আমার শরীরে প্রচুর জ্বর চলে আসছে। হঠাৎ রাইসা আমার রুমে ঢুকে বিছানায় বসে আমাকে ডাকতে লাগলো। আয় ভাইয়া ওঠো, আম্মু তোমাকে বলেছে ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে যেতে। রাইসা বোন আমার খিদে নাই, আমি খাবার খাবো না, তুই গিয়ে আম্মুকে বল। কেন ভাইয়া, তোমার কি শরীর খারাপ? আমি তোমার মাথা টিপে দেই ভাইয়া। লাগবে না, তুই গিয়ে খাবার খেয়ে নে আর আম্মুকে বলিস আমার রুমে একটু আসতে। রাইসা ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রাইসা আম্মুকে নিয়ে আমার রুমে আসলো। তখন আম্মু বলল, কিরে রাসেল, তোর কি হয়েছে? তুই নাকি খাবার খাবি না? আর রাইসা বললো তুই নাকি আমাকে ডেকেছিস। কিরে তোর এত জ্বর আসলো কখন? তুই আমাকে আরো আগে ডাক দিবি না? আরে হঠাৎ ঘুম থেকে উঠতে দেখি আমার শরীরে প্রচুর জ্বর। এখন কথা না বলে আমার মাথায় পানি দাও। ঠিক আছে দিচ্ছি। রাইসা তুই তোর ডাক্তার আঙ্কেলকে ফোন দিয়ে বাসায় আসতে বল, ফোন দিয়ে বলবি রাসেলের শরীরে অনেক জ্বর। রাইসা ঠিক আছে বলে আম্মু রুমে চলে গেল। আম্মু ওয়াশরুম থেকে এক বালতি পানি নিয়ে এসে আমার মাথায় দিতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার আঙ্কেল আমার রুমে আসলো। ডাক্তার আঙ্কেল আমাদের নিজস্ব ডাক্তার, তাই ফোন করার সাথে সাথে চলে এসেছে। ডাক্তার আঙ্কেল প্রথমে আমার জ্বর মাপলো, তারপর একটা ইঞ্জেকশন দিল, আরও কিছু ওষুধ দিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেছে কিছু খাবার খাইয়ে দিয়ে ওষুধগুলো খাইয়ে দিতে। আম্মু রুম থেকে বেরিয়ে একটা প্লেটে খাবার নিয়ে আমার রুমে আসলো। তারপর আম্মুর হাতে 2 লোকমা খাবার খেলাম। আম্মু বলেছে আরও খেতে, কিন্তু আমার খাবার খেতে ভালো লাগছে না। তারপর আম্মু ওষুধ দিল। অনেক কষ্টে ওষুধগুলো খেয়ে শুয়ে পড়লাম।
আজ 5 দিন পর এখন আমি পুরোপুরি সুস্থ। এই 5 দিনে রাফি, মেহেদি এবং আফসান এসে আমাকে দেখে গেছে। পরের সকালে কলেজে গেট দিয়ে ঢুকে ক্লাসে যাচ্ছি, হঠাৎ পিছন থেকে কেউ আমার নাম ধরে ডাক দিল। আমি পিছনে তাকিয়ে দেখি মারিয়া আপু আমাকে ডাকছে। আমি কোনো কথা না বলে ক্লাসের দিকে হেঁটে যেতে লাগলাম। মারিয়া আপু দৌড় দিয়ে আমার সামনে আসলো। তখন মারিয়া আপু বলল, কিরে, ওই দিন লাঠির বাড়ি খাওয়ার পর তোকে আর কলেজে দেখলাম না কেন? এই কয়দিন কলেজে আসিস নাই কেন? আমার পথ ছেড়ে দাঁড়ান, আমি ক্লাসে যাব। আপনার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না আমি। কিরে, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? ও, বুঝেছি, ওই দিন লাঠির বাড়ি দেওয়ার কারণে আমার উপর রাগ করে আছিস। আপনার সাথে আমি রাগ করব কেন? আপনি আমার বড়, ভুল হলে শাসন করতেই পারেন। এখানে রাগ করার কি আছে? তাহলে আমার সাথে কথা বলছিস না কেন? ডাক দেওয়ার পর আসিস নাই কেন? আমি তো আপনাকে বলছি আর কখনো আপনার সামনে যাব না, আপনার সাথে কথা বলবো না, তাহলে আপনি আমার সাথে কথা বলতে আসলেন কেন? আরে তুই বুঝিস না কেন? ওই ছেলেটার ওপর অনেক রাগ উঠছে, এর ভেতরে তুই এসে বলছিস ওকে মারছি কেন? তখন তোর উপর রাগ উঠে যায়। কলেজে কেউ কিছু বলছে না, তুই কেন বলতে আসলি? তাই রাগের মাথায় তোকেও 2টা বাড়ি মারলাম। প্লিজ তুই আমার উপর রাগ করে থাকিস না। আমার রাগ উঠলে কখন কি করি নিজেও জানি না। আমি তো আপনাকে খারাপ কিছু বলি নাই, শুধু জিজ্ঞেস করছি। শুনেন, এত রাগ থাকা ভালো না, পরে পস্তাতে হবে। আপনি আর কখনো আমার সামনে আসবেন না। আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আপনি ভুলে যাবেন না আপনার থেকে আমার বাবার 5 গুণ বেশি পাওয়ার, কিন্তু কখনো বাবার ক্ষমতা কারোর সাথে দেখাই নাই, কখনো দেখাবো না। আমি আপনার এতদিন সব অত্যাচার সহ্য করছি, কিন্তু এখন থেকে আর করব না। কথাটা আপনি মনে রাখবেন। বাই। এ কথা বলে ক্লাসে চলে আসলাম। আমি এত সহজে কারোর সাথে মেজাজ গরম করি না, কিন্তু আজকে না করে পারলাম না। আমার কথাগুলো শুনে চোখের পানি ফেলছে, এটা আমি দেখছি, কিন্তু ওনাকে কথাগুলো না বলেও থাকতে পারবো, তাই আজকে বলে দিছি। ওদিন যদি আমাকে সবার সামনে বাড়ি না দিয়ে কোনো নীরব জায়গায় বাড়ি মারতো তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু উনি আমাকে কলেজের সবার সামনে বাড়ি মারছে, তাই ওনার উপর অনেক রাগ উঠেছে। নিজেকে কি মনে করেন উনি? উনি অন্যায়ের প্রতিবাদ করে এবং শাস্তি দেয়, এটা একটা ভালো কাজ, কিন্তু রাগের মাথায় এমন কাজ কেন করে? তাই ওনার উপর রাগ জমে আছে। আশা করি আর কখনো আমার সামনে আসবে না। ক্লাসে গিয়ে সামনের সিটে বসে আছি। কিছুক্ষণ পর 3 হারামি ক্লাসে আসলো। তারা দেখে আমি একা বসে মোবাইল টিপতে আছি। তখন রাফি আমার সাথে এবং মেহেদি আর আফসান রাফির পাশের সিটে বসলো। রাফি আমাকে বলল, কিরে, তুই কখন কলেজে আসলি? আর ক্লাসে আসার সময় দেখলাম মারিয়া আপু কলেজের একটা কোনায় মনমরা হয়ে বসে আছে। তুই কি জানিস আপুর কি হয়েছে? আমি কলেজে আসছি কিছুক্ষণ আগে, আর আপুর কি হয়েছে সেটা আমি কেমন করে বলবো? আমার মনে হয় মারিয়া আপুর কিছু একটা হয়েছে, তা না হলে ওনাকে কখনো দেখলাম না কলেজে মনমরা হয়ে বসে থাকতে। রাসেল, আফসান ঠিকই বলেছে, নিশ্চয়ই ওনাকে কেউ কিছু বলেছে, আর না হয় বাসায় কিছু হয়েছে। ওনার কি হয়েছে না হয়েছে সেটা আমাদের দেখে লাভ কি? এখন কথা না বলে চুপচাপ বসে থাকো। আমি একটু রেগে কথাটা বলছি। আমার রাগ থেকে ওরা আর কোনো কথা বলে নাই। কিছুক্ষণ পর টাকলা আঙ্কেল ক্লাসে ঢুকলো। সবাই দাঁড়িয়ে সালাম দিল। তখন টাকলা আঙ্কেল আমাকে বলল, কেমন আছো ফাজিলের হাড্ডি? এখন তোমার শরীরের কি অবস্থা? জি টাকলা আঙ্কেল, আগের থেকে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন টাকলা আঙ্কেল? এই কয়দিন ভালো ছিলাম, এখন আর ভালো থাকতে পারবো না। কলেজে ফাজিল চলে এসেছে। কেন, ফাজিলকে আপনার মেয়েরে নিয়ে পালাই গেছে? আমার যদি মেয়ে থাকতো তাহলে কখনো তোর মতো ফাজিলের সাথে পালাই যেত না, কিন্তু আফসোস, আল্লাহ আমাদের কোনো ছেলে মেয়েই দেয় নাই। কথাটা আঙ্কেল মন খারাপ করেই বলছে। কত আশা ছিল একটা ছেলে মেয়ের জন্য, কিন্তু আল্লাহ তাদের কোনো ছেলে মেয়ে দেয় নাই। তাই তো আমি এত দুষ্টুমি করার পরেও কিছু বলে না। তখন আমি বললাম, থাক টাকলা আঙ্কেল, চিন্তা করেন না, মেয়ে দেয় নাই তো কি হয়েছে, একটা ফাজিল ছেলে তো আছে। এজন্যই তো তোকে কিছু বলি না। তুই অনেক ভালো একটা ছেলে, কিন্তু একটু দুষ্টামি করিস, তবে কখনো খারাপ কিছু করিস না। এজন্যই তোকে অনেক ভালো লাগে। হয়েছে টাকলা আঙ্কেল, এখন কথা না বলে সবাইকে পড়াতে শুরু করেন। এভাবে কথা বলতে থাকলে এমনিই সময় চলে যাবে। আঙ্কেল আর কোনো কথা না বলে সবাইকে পড়াতে শুরু করলো। আঙ্কেল ক্লাস শেষ করে বের হয়ে গেল। আস্তে আস্তে সব ক্লাস করে বাহিরে চলে আসলাম, সবগুলো হারামিকে বিদায় দিয়ে। আমি বাইক নিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় আমার বুড়ি বোনটার জন্য চকলেট নিয়ে আসলাম। আজকে চকলেট বেশি করে আনছি, কারণ এই 5 দিন বোনটা আমার চকলেট খেতে পারে নাই। আব্বুকে বলতে পারে না ভয়ে, কিন্তু আব্বু কখনো রাইসা এবং আমার গায়ে হাত তোলে নাই। আপনাদের তো বলতে ভুলে গেছি। ক্লাস থেকে বেরিয়ে আসার পর মারিয়া আপুকে দেখলাম না, হয়তো বাসায় চলে গেছে। তো যাই হোক, বাসার ভিতরে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম।
কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। তখন আমাকে দেখে বলল, কিরে তুই এই শরীর নিয়ে কলেজে গেলি কেন? তোকে কতবার মানা করেছি, আরো কিছুদিন পরে যা, তোর শরীর এখনো দুর্বল। আরে আম্মু, আমি ঠিক আছি। আমি এখন পুরোপুরি সুস্থ। আমাকে নিয়ে চিন্তা করো না। এখন বলো, আমার বুড়িটা কোথায়? তোর বুড়ি তোর রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছে, খাবার খেতে ডাকছে কিন্তু তোকে ছাড়া খাবে না। তুই ফ্রেশ হয়ে বুড়িকে নিয়ে নিচে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি ঠিক আছে বলে ওপরে এসে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আমার বুড়ি বোনটা পায়ের উপর পা দিয়ে আরাম করে মোবাইল টিপতে আছে। কিরে বুড়ি, স্কুল থেকে এসে মোবাইল নিয়ে বসে আছিস, খাবার খাওয়া লাগবে না? ভাইয়া তুমি এসেছো, আগে আমার চকলেট দাও, তারপরে খাবার খাবো। আমি জানি তো আমার বোনটা চকলেট না খেলে খাবার খাবে না। ভাইয়ার ব্যাগে আছে, তুই বস, ভাইয়া ফ্রেশ হয়ে আসছি, তারপর দুজনে একসাথে খাবার খেতে যাব। রাইসা ঠিক আছে বলে আমার ব্যাগ থেকে চকলেট নিয়ে খেতে লাগলো। আমি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করে বের হয়ে দেখি রাইসা চকলেট খাচ্ছে। তারপর একটা জামা গায়ে দিয়ে বুড়িকে নিয়ে নিচে চলে আসলাম। দুই ভাই বোন খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর রাইসা আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরের দিন কলেজে ঢুকে সব হারামিকে খুঁজতে লাগলাম। গতকাল কলেজ ছুটি হওয়ার পর সবগুলো আমার সাথে তেমন কথা বলে নাই। একটু রেগে কথা বলার কারণে ওদের খুঁজতে খুঁজতে দেখি 3 হারামি কলেজের একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। আমি ওদের পাশে গিয়ে বসলাম। তখন আমি বললাম, কিরে তোরা সবাই কেমন আছিস? আমার উপর রাগ করে আছিস তাই না? আসলে গতকালকের জন্য সরি রে, তোরা হঠাৎ ওনার কথা বলার কারণে মাথা গরম হয়ে গেছে, তাই একটু রেগে কথা বলছি, প্লিজ মাফ করে দে, আর কখনো তোদের সাথে রেগে কথা বলবো না। ঠিক আছে, এ কথা যেন সবসময় মনে থাকে। তারপর 3 হারামির সাথে বসে বসে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ কলেজের গেটে চোখ পড়তে আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি কাকে দেখছি? সে আর কেউ নয়, মারিয়া আপু। আজকে কলেজে শাড়ি পরে এসেছে, তাকে দেখতে একদম পরীর মতো লাগছে। মারিয়া আপু সোজা আমাদের সামনে এসে আমাকে বলল, কেমন আছো রাসেল? যদি তোমার সময় থাকে তাহলে আমার কিছু কথা শুনবে। কি কথা বলুন? এখানে না, তোমার সাথে একা কিছু কথা বলবো। চলো দুজনে কোথাও গিয়ে কথাগুলো বলি। সরি, আপনার কিছু বলার থাকলে এখানেই বলেন, আমি অন্য কোথাও যেতে পারবো না। আরে আপু যখন তোর সাথে একা কথা বলতে চাই তাহলে সমস্যা কোথায়? রাসেল, রাফি ঠিক কথাই বলেছে, তুই আর এখানে বসে কথা বল, আমরা ক্লাসে যাচ্ছি। এই বলে 3 হারামি আমাকে রেখে ক্লাসে চলে গেল। তারা চলে যাওয়ার পর মারিয়া আপু আমার সাথে বসলো। তখন আপু বলল, আমি মানছি আমার অনেক রাগ, আমি অল্পতেই রেগে যাই। কি করব বলো, আমি কারো খারাপ দেখতে পারি না। রাগের মাথায় কখন কার সাথে কি করি তা নিজেও বলতে পারবো না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কালকে রাতে একটুও ঘুমাতে পারি নাই, শুধু তোমার কথাগুলো ভাবছি। শুনেন, আমি আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, তাদের শাস্তি দেওয়া, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি আপনাকে সবসময় সম্মান দিয়ে চলি, কিন্তু আপনি 2টা দিন অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলছেন। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আগের থেকে রাগটা কমিয়ে দিব। তোমার গায়ে হাত তোলার পর নিজের কাছে অনেক খারাপ লাগছে। ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিছি, তবে এমন কাজ যদি আর কখনো আমি এবং অন্য কারোর সাথে করেন তাহলে আপনাকে আমি কখনো ক্ষমা করব না। ঠিক আছে, আমি আর এমন কাজ কখনো করব না। শুধু যারা খারাপ কাজ করবে তাদের আমি শাস্তি দিব। আজকের থেকে আমরা তাহলে বন্ধু হয়ে থাকবো। আপনি আমার থেকে বড়, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারবো না, আর কলেজের সবাই খারাপ ভাববে। এখানে খারাপ ভাবার কি আছে? আমরা শুধু বন্ধু হয়ে থাকবো। আজ পর্যন্ত দেখছো আমি কোনো ছেলের সাথে বন্ধুত্ব করতে? আজ শুধু তোমার সাথে করতে এসেছি। কে কি বললো সেটা দেখার সময় নেই আমাদের। তুমি বলো আমার সাথে বন্ধুত্ব করবে? আপনার সাথে বন্ধুত্ব করতে পারি, তবে আমি আপনাকে আপনি করে বলবো। আমি এমনি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না, শুধু আপনার জোরাজোরিতে বন্ধুত্ব করতে বাধ্য হলাম। কিন্তু আমি আমার 3 হারামি বন্ধুকে ছাড়তে পারবো না। সমস্যা নেই, আজকে থেকে আমরা 5 জনে মিলে আড্ডা দিব, বাইরে ঘুরতে যাব, একসাথে ফুচকা খাবো, কলেজের মাঠে আড্ডা দিব। আমি তেমন মা বাবার আদর পাইনি, তারা সবসময়ই তাদের কাজ নিয়ে বিজি থাকে। যখন যেটা চাই সেটা কিন্তু এনে দেয়, এই কারণে আমার জিদ একটু বেশি। ও সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন আপনি ক্লাসে যান, আমার ক্লাসের সময় হয়ে গেছে। তুমি মনে হয় আমার কথা ভুলে গেছো, তোমাকে বলছি না আমাকে তুমি করে বলবে। ঠিক আছে, এখন থেকে তুমি করে বলবো। এবার তুমি ক্লাসে যাও। আমি আমার ক্লাসে গেলাম। ওকে যাও, তবে কলেজ ছুটি হওয়ার পর আমার জন্য অপেক্ষা করবে, দুজনে একসাথে বাসায় যাব। আমি ঠিক আছে বলে ক্লাসের দিকে যেতে লাগলাম। আমি ওনাকে এবারের মতো মাফ করে দিছি। এরপর আমার সাথে এরকম করলে আমার সাথে খারাপ কেউ হবে না। তো যাই হোক, আমি ক্লাসের ভিতরে ঢুকে সামনের সিটে বসে পড়লাম। তখন রাফি আমাকে বলল, কিরে,
এতক্ষণ ধরে কি কথা বলছিস? তাহলে শোন। তারপর সবাইকে সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে মেহেদি বলল, সবকিছু বুঝলাম, কিন্তু এটা কেমন দেখায় না? উনি যদি আমাদের সমবয়সী হতো তাহলে কোনো সমস্যা ছিল না। এখানে সমস্যার কি আছে? এখন কলেজের সিনিয়র জেদি মেয়ে আর ফাজিল ছেলে একসাথে হয়েছে, এখন শুধু মজাই আলাদা। ওই তোরা থামবি? সবগুলোকে করলার রস খাওয়ামো বেশি কথা বললে। উনি যখন নিজের ইচ্ছায় বন্ধুত্ব করছে, তাহলে সামনে কি হয় সেটা দেখি। এখানে এত কথা বলার কি আছে? ওই শালা, সকালে কি বলছিস মনে নেই? আমাদের সাথে কখনো রেগে কথা বলবি না। এখন কেন বলছিস? একবারে মাথা ফাটিয়ে দিমু। রাগ কি সহজে দেখাই? তোদের কথা শুনে তো রাগ উঠে। এখন কথা না বলে চুপ করে থাক। টাকলা আঙ্কেল আসার সময় হয়ে গেছে। এই যা, বলতে না বলতেই হাজির আমার টাকলা আঙ্কেল। আজকে টাকলা আঙ্কেলকে দেখে বোঝা যাচ্ছে অনেক খুশি। তখন আমি বললাম, আচ্ছা আঙ্কেল, আজকে আপনাকে কেমন খুশি খুশি লাগছে? কারণটা কি আমাদের একটু খুলে বলবেন? খুশির খবর তো অবশ্যই বলবো। গতকাল খবর পেয়েছি আমার ঘরে নতুন অতিথি আসছে, মানে আমি বাবা হতে চলেছি। এটা তো খুশির খবর। তাহলে যে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। বিয়ের আজ 8 বছর পর আপনি বাবা হতে চলেছেন। মিষ্টি তো অবশ্যই খাওয়াবো, কিন্তু কলেজে সবাইকে খাওয়ানোর সামর্থ্য আমার নেই। তোমাদের ক্লাসে যতজন আছে সবাইকে খাওয়াবো। কে বলছে আপনার সামর্থ্য নেই? তোমার একটা ছেলে ক্লাসে বসে আছে, সেটা তুমি চোখে দেখো না? আমি আমাদের নতুন অতিথি আসা উপলক্ষে কলেজের সবাইকে মিষ্টি খাওয়াবো। তুমি কোনো চিন্তা করো না। আঙ্কেল আমাকে কথা শুনে কান্না করে দিল। তখন আঙ্কেল বলল, তুই আর তোর পরিবার আমার জন্য আর কত করবি? তোদের জন্য আমি এখনো বেঁচে আছি। ও মা, এই খুশির সংবাদ পেয়েও বুঝি তুমি কান্না করবে? তোমার ক্লাসটা শেষ হলে আমরা 3 হারামি মিলে বাহিরে গিয়ে মার্কেট থেকে মিষ্টি নিয়ে আসবো। আঙ্কেল আর চোখের পানি মুছে পড়াতে শুরু করলো। কোনো রকম ক্লাসটা শেষ করে আমি সহ বাকি 3 হারামিকে নিয়ে মার্কেটে চলে গেলাম। তারপর মার্কেট থেকে দামি মিষ্টি কিনলাম। আমার কার্ডে টাকা ছিল। মিষ্টি কিনে একটা গাড়িতে উঠায় আবার কলেজে চলে আসলাম। গাড়ি থেকে সব মিষ্টি বের করলাম। মিষ্টি বের করে একটা করে ক্লাসে ঢুকে সবার হাতে 2টা করে মিষ্টি দিতে লাগলাম। প্রায় ক্লাসে দেওয়া শেষ। এখন বাকি রয়েছে মারিয়াপুর ক্লাসরুম আর আমাদের ক্লাসরুম। আমরা 4 বন্ধু মিলে মারিয়াপুর ক্লাসরুমে স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকলাম। আর আসার আগে একটা প্ল্যান করে আসলাম, সেটা কিছুক্ষণ পর দেখতে পাবেন। তখন স্যার বলল, আরে মিস্টার ফাজিল রাসেল, তোমরা হঠাৎ সিনিয়রদের ক্লাসে? আবার দেখি তোমাদের হাতে মিষ্টির প্যাকেট। স্যার আমি তো আগের মতো দুষ্টুমি করি না। আমি এখন কত ভালো ছেলে হয়ে গেছি। তাই নাকি? তা এবার বলো, হঠাৎ মিষ্টি নিয়ে কেন আসলে? আসলে স্যার আমার আঙ্কেল রফিক স্যারের সন্তান হবে। সেই খুশিতে কলেজের সবাইকে মিষ্টি বিতরণ করছি। তাহলে ঠিক আছে, আগে আমারটা দিয়ে তারপর সবাইকে দাও। স্যার একটা কথা বলি, আপনি রাগ করবেন না। আমার ইচ্ছা কি সিনিয়র আপুদের নিজ হাতে মিষ্টি খাইয়ে দিব। প্লিজ স্যার, আপনি মানা করবেন না। খাওয়াতে পারো, তবে কারোর সাথে দুষ্টামি করতে পারবা না। আর একটা কথা, তোমরা সবাই কি রাসেলের হাতে মিষ্টি খেতে চাও? স্যারের কথা শুনে মারিয়া আপু দাঁড়িয়ে বলল, স্যার, এমন একটা ফাজিল ও মিষ্টি ছেলের হাতে মিষ্টি খেতে কার না ভালো লাগে? স্যার আমি ভালো ছেলে, আমার মতো ছেলেই হয় না। দেখছেন মারিয়া আপু আমাকে কি বলছে? আচ্ছা ঠিক আছে, এখন সবাইকে মিষ্টি খাইয়ে দাও। দেখছো না সবাই মিষ্টির প্যাকেটের দিকে তাকিয়ে আছে? দেখে মনে হচ্ছে অনেক দামি মিষ্টি। জি স্যার, সবাইকে কম দামি মিষ্টি খাওয়াইলে বদদোয়া দিবে, তাই বেশি দামি মিষ্টি আনলাম। তারপর স্যারকে 2টা মিষ্টি দিয়ে সিনিয়র আপুদের আমি মিষ্টি খাইয়ে দিতে লাগলাম। রাফি, মেহেদি এবং আফসান ছেলেদের দিচ্ছে। সিনিয়র আপুদের খাওয়াতে খাওয়াতে মারিয়া আপুর সামনে আসলাম। আসলে আমি মেয়েদের পিছন সিটে থেকে দেওয়া শুরু করেছি, কারণ মারিয়া আপুর সামনে বসা ছিল। তাকে একটু দেরি করে দিব। মারিয়া আপুর সামনে আসার পর আমাকে বলল, তুমি হঠাৎ এত পরিবর্তন হলে কেমনে? সকালে তোমাকে কি বলছি মনে নেই? আরে তুমি তো বলছো মেয়েদের সাথে কথা বলতে না, তাদের সাথে বন্ধুত্ব করতে না, তাদের তো খাইয়ে দিতে মানা করো নাই। আমার সাথে দুষ্টুমি করছো। আজকে কলেজ ছুটি হোক, তারপর তোমাকে মজা বোঝাবো। সেটা কলেজ ছুটি হওয়ার পর দেখা যাবে। এখন কথা না বলে হাঁ করো, আমি তোমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছি। আমার কথা শুনে মারিয়া আপু হাঁ করলো। তারপর পুরো মিষ্টিটা আপুর মুখে ঢুকিয়ে দিলাম। আপু 2 কামড় দেওয়ার সাথে সাথেই মুখ থেকে মিষ্টিটা ফেলে দিল। আমরা 4 বন্ধু হাসতে শুরু করলাম, কারণ মারিয়া আপুর মিষ্টিতে লবণ ঢুকিয়ে দিলাম। মারিয়া আপু আমাকে বলল, তুমি আমার মিষ্টিতে এমনটা করলে কেন? পুরো মিষ্টিতে লবণ ভরা। আমি এই কারণেই তো বলছি সবাইকে মিষ্টি খাইয়ে দিব। তোমাকে খাইয়ে দিতে গেলে বাকি সবাই অভিমান করবে, তাই সবাইকে খাওয়ালাম, শুধু তোমারটা অন্যরকম। দেখলে, তুমি ওকে ভালো ছেলে ভাবছো, এখন দেখছো তোমার সাথে কি করছে। আমি ওকে হারে হারে চিনি, দুনিয়ার ফাজিল একটা।
এখন মারিয়াকে নিয়ে বাইরে গিয়ে পানি এনে দাও। মারিয়া আপুর দিকে তাকিয়ে দেখি চোখ মুখ লাল করে আছে। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি ক্লাস থেকে বেরিয়ে দৌড় দিয়ে ক্যান্টিন থেকে একটা পানির বোতল নিয়ে আসলাম। মারিয়া আপুকে পানির বোতলটা দিয়ে আমি একটু দূরে দাঁড়িয়ে রইলাম। আপু পানি দিয়ে মুখ কুলি করে আমার সামনে আসলো। তখন আমাকে বলল, আমি মনে করছি তুমি ভালো হয়ে গেছো, এখন দেখি তুমি ফাজিলি রয়ে গেছো। সরি আপু, তুমি রাগ করো না, তোমার সাথে একটু মজা করছি। তুমি বলছো না আমাদের বন্ধু, তাই বন্ধুর সাথে একটু মজা করলাম। করেছো, বেশ করেছো। তাই বলে ক্লাসের সবার সামনে এমন করবে? আমারও সময় আসবে, দেখবে তখন কি করি। সেটা তখন দেখা যাবে। এখন হাঁ করো, তোমাকে মিষ্টি খাইয়ে দেই। এটার মধ্যে কিছু নেই, তুমি বিশ্বাস করতে পারো। ঠিক আছে, খাইয়ে দাও। আমি আরেকটা মিষ্টি মারিয়া আপুর মুখে দিলাম। তারপর আপু যেটা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আপু, তুমি এটা কি করলে? দেখো, পুরো আঙ্গুল লাল হয়ে গেছে। এটা তোর আমার সাথে দুষ্টুমি করার শাস্তি। তুই আমাকে লবণ খাইয়ে দিলি কেন? তাই বলে তুমি আমার আঙ্গুলে কামড় দিবে? যাও, তোমার সাথে কথা নাই। আজকে থেকে তোমার সাথে ব্রেকআপ। ওই, আমি কি তোর সাথে প্রেম করি তুই আমার সাথে ব্রেকআপ করছিস? আরে, বন্ধুত্বের ব্রেকআপ করছি তোমার সাথে। আজকে থেকে তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। তুমি তোমার পথে চলবে, আমি আমার পথে চলবো। সকালে মাত্র বন্ধুত্ব হয়েছে, একটা দিন যেতে না যেতেই বন্ধুত্ব শেষ। ঠিক আছে, আমি সরি বলছি, আর এমন দুষ্টুমি তোর সাথে করব না। তাহলে ঠিক আছে, আর এমন দুষ্টুমি করলে কিন্তু একবারে ব্রেকআপ করব। ঠিক আছে, এখন ক্লাসে যা, দেরি হলে স্যার বকাঝকা করবে। কলেজ ছুটি হওয়ার পর আমার জন্য অপেক্ষা করিস। আমি ঠিক আছে বলে তিন হারামিকে নিয়ে ক্লাসে চলে আসলাম। তারপর সব ক্লাস শেষ করে বাহিরে আসার সময় আঙ্কেল ডাক দিল। তিন হারামিকে বিদায় দিয়ে আঙ্কেলের সামনে গেলাম। তখন আমি বললাম, বলেন টাকলা আঙ্কেল, কেন ডেকেছেন? আর আপনার চোখে পানি কেন? তোরা আমার জন্য এত কিছু কেন করিস? আমি কি তোদের এই ঋণ কখনো শোধ করতে পারবো? আপনি এটা কি বলছেন? আমাদের ঋণ আপনাকে কখনো শোধ করতে হবে না। শুধু আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যা কিছু আছে তা সারা জীবন বসে খেলেও শেষ করা যাবে না। আর আমি তোমার ছেলে হয়ে এ কাজ করছি। এ কথা বলার সাথে সাথে আঙ্কেল আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, তুই পুরো তোর বাবার মতো, তোর ভিতরে কোনো অহংকার নেই। দোয়া করি আল্লাহ যেন তোদের সবসময় সুস্থ রাখে। হয়েছে হয়েছে, এখন কান্না বন্ধ করো। আমি বিকালে তোমার বাসায় যাব। আমি আমার আম্মুর সাথে দেখা করতে যাব। ঠিক আছে যাস, তাহলে তুই বাসায় যা, আমি আমার বাসায় গেলাম। তুমি বাসায় যাও, আমি বাসায় যেতে একটু দেরি হবে, কারণ মারিয়া আপুকে সাথে করে নিয়ে যাব। আঙ্কেল ঠিক আছে বলে কলেজ থেকে বেরিয়ে গেল। আমি আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি মারিয়া আপু ক্লাস থেকে বেরিয়ে আসছে। মারিয়া আপু আমাকে দেখে সামনে আসলো। তখন আপু বলল, কিরে, তোদের ক্লাস কোন সময় শেষ হয়েছে আর বাকিরা কোথায়? এই তো আধা ঘন্টা হবে ছুটি হয়েছে, আর বাকি তিন হারামি বাসায় চলে গেছে। ঠিক আছে চল, আজকে তোর বাইকে করে বাসায় যাব। আমি কখনো মেয়ে মানুষকে নিয়ে বাইক চালাই নাই। যদি তোমাকে ফেলে দেই? আমাকে ফেলে দিলে এর সাথে তোকে নিয়ে পড়বো। ঠিক আছে, এখন কথা না বলে বাইকে ওঠো। মারিয়া আপু আর কোনো কথা না বলে বাইকের পিছনে উঠল। আপু আমার ঘাড়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর দিয়ে বিদ্যুৎ বয়ে গেল। আমি কোনো কথা না বলে বাইক চালাতে লাগলাম। তখন মারিয়া আপু বলল, আচ্ছা রাসেল, তুই কি কখনো কারো প্রেমে পড়েছিস বা কোনো মেয়ের সাথে প্রেম করছিস? আমার দ্বারা এসব হবে না। আমার মতো ফাজিলের সাথে কোনো মেয়ে প্রেম করবে না। তুই তো সব সময় সবার সাথে ফাজলামি করিস না, তাহলে কোনো মেয়ের প্রেম করবে না কেন? তুই একবার কাউকে পছন্দ করে প্রপোজ করে দেখ, দেখবি মেয়ে ঠিকই রাজি হয়ে যাবে। আমি এসব প্রেম ভালোবাসা করব না। শুনেছি প্রেম ভালোবাসা করলে ছেলেদের জীবন নষ্ট হয়ে যায়। মেয়েটা ছেড়ে গেলে ছেলেটা কষ্ট পায়, আর ছেলেটা ছেড়ে গেলে মেয়েটা কষ্ট পায়। তাই এসব প্রেম ভালোবাসা মাথায় আনিনি। এমনি আছি, পুরো বিন্দাস আছি। শোন, দুজনের মনের মিল থাকলে কেউ কাউকে ছেড়ে যায় না। আচ্ছা, তুমি এসব আমাকে বলছো কেন? আর তুমি কারোর সাথে প্রেম করছো? কলেজের সকল ছেলেরা তোমার পিছে ঘুরে, কিন্তু তুমি কাউকে পাত্তা দাও না কেন বলো তো? আসলে তোর মতো আমিও এসব বিশ্বাস করি না। আর কলেজের ছেলেরা আমার পেছনে ঘুরে কোথায়? সবাই তো দূর থেকে তাকিয়ে দেখে, আমার সামনে আসার সাহস পায় না। তোমার সামনে আসবে কেমন করে? তুমি যে জেদি মেয়ে, এমনি সবার তোমাকে দেখলে পেটের ভিতর সব হজম হয়ে যায়। আমি জিত কি এমনিই কারোর সাথে দেখাই? যারা অন্যায় করে তাদের উপর দেখাই। তারপরেও তোমার জিদটা একটু কন্ট্রোল করো, তা না হলে কখন হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক আছে, এখন থেকে জিতটা একটু বেশি কন্ট্রোল করে রাখবো। কথা বলতে বলতে আপুর বাসার সামনে চলে এসেছি। আপু তাদের বাসায় যেতে বলেছে, কিন্তু আমি যাইনি। কাজ আছে বলে বিদায় নিয়ে নিজের বাসায় চলে আসলাম। দেখতে দেখতে 2টা মাস চলে গেল। এখন আপু আমার সাথে রাগ দেখায় না। সবসময় আমার সাথে কলেজে আড্ডা দেয়। আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না। সবসময় ওনার চোখে চোখে রাখে। আপুর এমন কেয়ার আমার অনেক ভালো লাগে।
এখন আমিও কারোর সাথে তেমন দুষ্টুমি করি না। আপুর সাথে চলতে চলতে তাকে আমি ভালোবেসে ফেলেছি। জানি না মারিয়া আপু আমাকে ভালোবাসে কিনা, তবে আমি আপুকে মনের কথা খুব তাড়াতাড়ি খুলে বলতে হবে, তা না হলে অন্য কেউ এসে নিয়ে যাবে। যদি আপু রাজি হয় তাহলে সারা জীবন বুকের ভিতর আগলে রাখবো, কখনো দূরে যেতে দিব না। রাজি না হলে আর কখনো আপুর সামনে যাব না, তার সাথে কথা বলবো না, তাকে সবসময় এড়িয়ে চলবো। পরশু আমার জন্মদিন, তাই ভাবছি আপুকে আমার জন্মদিনে দাওয়াত করব, আর আমার মনের কথা খুলে বলবো। সকালে সবার সাথে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে সোজা কলেজে চলে আসলাম। গেট দিয়ে ঢুকে বাইক পার্কিং করে 3 হারামি বন্ধুদের কাছে গেলাম। কিরে, তোরা সবাই কেমন আছিস? আর মারিয়া আপু কলেজে এসেছে? আমরা কিছুক্ষণ আগে আসলাম, আর মারিয়া আপুকে তো দেখলাম না। আজকে তোকে কেমন খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি? আসলে আমি না মারিয়া আপুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখনো ওনাকে বলতে পারি নাই। তাই ভাবলাম কালকে আমার জন্মদিনে আপুকে প্রপোজ করব। আপু কি রাজি হবে? তুই তো মারিয়া আপুর ছোট, প্রপোজ করলে আমার মনে হয় না রাজি হবে। আরে ছোট তো কি হয়েছে, প্রেম ভালোবাসা ছোট বড় সমস্যা নেই। আর সিনিয়র আপুর সাথে প্রেম করতে আলাদা মজা, তাদের থেকে ভালোবাসা বেশি পাওয়া যায়। শালা, আজ পর্যন্ত রিয়াকে নিজের মনের কথা বলতে পারলাম না, আর সেখানে তুই সিনিয়র আপুকে প্রপোজ করবি? দেখবি, প্রপোজ করলে তোর কপালে দুঃখ আছে। আরে মামা, এসব মনের কথা বলতে বুকে সাহস থাকা লাগে। রাসেলের যে রকম সাহস আছে তোর তো সেটাও নাই। রিয়াকে দেখলে দৌড় দিয়ে পালিয়ে যাস, সেখানে তুই করবি প্রেম? মেহেদি, ঠিক কথাই বলছিস। শালা আজ একটা বছর রিয়ার পিছনে ঘুরে তাকে মনের কথা খুলে বলতে পারে নাই। তুই চিন্তা করিস না রাসেল, যদি আপুর মনে তোর জন্য ভালোবাসা থাকে তাহলে অবশ্যই আপু রাজি হবে। তোর জন্য শুভকামনা রইল। তোরা আমাকে এইভাবে কথা বলতে পারলি? দেখবি 2 দিনের ভিতরে রিয়াকে প্রপোজ করে তোদের সবাইকে দেখাবো। শুধু প্রপোজ করলে হবে না, রিয়ার সাথে প্রেম করে দেখাতে হবে। প্রপোজ করলে তো মানা করে দিতে পারে। আমার মতো শান্ত ভদ্র ছেলে আর কোথাও পাবি নাকি? আমার বিশ্বাস রিয়া আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে, দেখে নিস তোরা। ওই তোরা থামবি? কি শুরু করছিস তোরা? আমি মরি আমার টেনশনে, তোরা আছিস রিয়াকে নিয়ে। এখন আমাকে তোরা কোনো বুদ্ধি দে, কিভাবে মারিয়া আপুকে প্রপোজ করব। হঠাৎ মেহেদি আমার কথা শুনে বলল, আমার কাছে একটা প্ল্যান আছে। তোর জন্মদিনে তুই আপুকে নিয়ে ছাদে আসবি, আর আমরা 3 জনে মিলে ছাদের উপরে সুন্দর করে সাজিয়ে রাখবো। নিচে কেক কাটা শেষ হলে তুই আপুকে নিয়ে উপরে চলে আসবি, তারপর মারিয়া আপুকে প্রপোজ করবি। তোর কিছু করা লাগবে না, যা করার আমরা করব। তুই শুধু আমাদের 50,000 টাকা দিলেই চলবে। ঠিক আছে, আমি তোদের কলেজ থেকে যাওয়ার সময় টাকা দিয়ে যাব। আমরা বসে বসে কথা বলছি, হঠাৎ কলেজের গেটে চোখ পড়তেই যেটা দেখলাম সেটা দেখে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি একটা ছেলে বাইকে করে মারিয়া আপুকে কলেজে নিয়ে আসলো। ছেলেটা দেখতে অনেক সুন্দর। মারিয়া আপু ছেলেটাকে হাসি মুখে বিদায় দিয়ে আমাদের দিকে আসছে। আমার মনটা খারাপ হয়ে গেল। তাহলে মারিয়া আপু অন্য কাউকে ভালোবাসে? না, এটা হতে পারে না। মারিয়া আপু শুধু আমার। মারিয়া আপু আমাদের সামনে এসে বলল, তোমরা সবাই কেমন আছো? আর সবাই এখানে বসে কি গল্প করছো? আমরা যে কথাই বলি আগে বলো ওই ছেলেটাকে, নাম কি তার, কোথায় থাকে, তোমাকে কলেজে নিয়ে আসলো কেন? আরে থামো, এতগুলো প্রশ্ন কেউ একসাথে করে? তোমরা যে ছেলেটাকে দেখছো হচ্ছে আমার মামাতো ভাই আকাশ। আকাশ তাদের অফিস দেখাশোনা করে। সকালে আকাশ আমাদের বাসায় আসে, আব্বু আর আমার সাথে কিছুক্ষণ কথা বলে চলে যাওয়ার সময় আমাকে কলেজে নিয়ে আসে। উনি তোমাকে কলেজে নিয়ে আসলো কেন? তোমার গাড়ির কি হয়েছে? আমার গাড়িটার কিছু হয়নি, আকাশ নিজে বলল আজকে আমাকে কলেজে নামিয়ে দিবে, তাই আর কিছু না বলে তার সাথে কলেজে আসলাম। মানা করলে হয়তো রাগ করতো, তাই আর করলাম না। ও আচ্ছা, ঠিক আছে। তোমাকে যে কথা বলবো, কালকে আমার জন্মদিন। তুমি এবং তোমার আব্বুকে নিয়ে সন্ধ্যায় চলে আসবে আমাদের বাসায়। দ্বিতীয়বার যেন বলা না লাগে। যদি তুমি মানা করো তাহলে তোমার সাথে কোনো কথা বলবো না। আরে আমি কি তোমাকে মানা করছি? ঠিক আছে, কালকে আব্বুকে নিয়ে তোমাদের বাসায় যাব। এখন খুশি? অনেক খুশি। আর শোনো, কালকে তুমি একটা নীল রঙের শাড়ি পরে আসবে। নীল শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে। ঠিক আছে, আসবো। এখন ক্লাসে যাও, আমার ক্লাসের সময় হয়ে গেছে। আমি ঠিক আছে বলে 3 হারামিকে নিয়ে ক্লাসে চলে আসলাম। তারপর সব ক্লাস শেষ করে বাইরে এসে 3 হারামিকে আমার কার্ডটা দিয়ে দিলাম। 3 হারামি যাওয়ার পর আমি বাইক নিয়ে মারিয়া আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ আজকে আপু গাড়ি নিয়ে আসে নাই। কিছুক্ষণ পর মারিয়া আপু ক্লাস থেকে বেরিয়ে এসে আমার বাইকে উঠলো। দুজনে কথা বলতে বলতে মারিয়া আপুর বাসায় চলে আসলাম। মারিয়া আপুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আঙ্কেল আন্টিকে আসতে বললাম। পরের দিন 3 হারামি ছাদের উপরে ফুল দিয়ে সাজাচ্ছে।
আমি নিচে মেহমানদের সাথে কথা বলছি। হঠাৎ গেটের দিকে তাকিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম। মারিয়া আপু আজকে শাড়ি পরে আমাদের বাসায় আসছে। দেখতে অনেক কিউট লাগছে, যেন একটা পরী আমাদের বাসায় ঢুকতে আসে। আমার কথা মতো নীল রঙের শাড়ি পরে আসছে, সাথে আপুর আব্বু এসেছে। আমি দাঁড়িয়ে না থেকে তাদের সামনে গিয়ে আঙ্কেলকে সালাম দিলাম। তারপর আঙ্কেলের সাথে কিছুক্ষণ কথা বলে আব্বুর সাথে পরিচয় করিয়ে দিলাম। তখন আমি মারিয়া আপুকে একটু সাইডে এনে বললাম, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। আমার কথা মতো নীল রঙের শাড়ি পরে আসার জন্য ধন্যবাদ তোমাকে। তোমাকেও কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। আমার মতো তুমিও দেখি নীল পাঞ্জাবি পরেছো। তার একটা কারণ আছে, কেক কাটার পর দেখবে। কি কারণ সেটা কি জানতে পারি? সেটা সময় হলে দেখতে পাবে। এখন চলো সবাই মিলে কেক কাটি। তারপর আপু আমার সাথে স্টেজে উঠলো। আব্বু আম্মা আমার দুই পাশে দাঁড়ালো। মারিয়া আপু আম্মুর সাথে দাঁড়ালো, আর 3 হারামি বন্ধু আমাদের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে লাগলো। তারপর আমি কেক কাটলাম। সবাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। প্রথমে আব্বু আম্মুকে কেক খাইয়ে দিলাম, তারপর টাকলা আঙ্কেল এবং আন্টিকে খাইয়ে দিলাম। একটু কেক নিয়ে আপুর মুখের সামনে ধরলাম। আপু আমার দিকে তাকিয়ে কেকটা খেয়ে নিল। তারপর মারিয়া আপু একটু কেক নিয়ে আমাকে খাইয়ে দিল। আমি 3 হারামিকে ডাক দিয়ে তাদের কেক খাইয়ে দিলাম। ওদের কানে কানে বললাম ছাদে গিয়ে সবকিছু ঠিক করে রাখতে। আমি মারিয়া আপুকে নিয়ে আসছি। আমার কথা মতো 3 হারামি ছাদের উপরে চলে গেল। আমি মারিয়া আপুকে একটু সাইডে এনে বললাম, তোমাকে এখন আমার সাথে একটু ছাদে যেতে হবে, তবে তোমার চোখ বেঁধে নেওয়া হবে। হঠাৎ ছাদের উপর কেন? আবার চোখ বেঁধে নিবে কেন? সেটা গেলে দেখতে পাবে। এখন আর কোনো কথা বলতে পারবে না। আমার কথা শুনে মারিয়া আপু আর কোনো কথা বলল না। আমি একটা রুমাল দিয়ে আপুর চোখ বেঁধে দিলাম। তারপর আপুকে নিয়ে ছাদে যেতে লাগলাম। আমি আপুর 2 হাত শক্ত করে চেপে ধরলাম। ছাদের উপর নিয়ে আমি 10-12টা গোলাপ ফুল নিয়ে আপুর সামনে গেলাম। তারপর আপুর চোখের বাঁধন খুলে দিলাম। তারপর 3 হারামি সব লাইট জ্বালিয়ে দিল। আপু ছাদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তার থেকে বেশি অবাক হলো আমাকে দেখে। আমি আপুর সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলটা হাতে নিয়ে বলতে লাগলাম, তোমার কাছে গিয়েছিলাম নিয়ে বড় আশা, যদি পাই একটু তোমার হৃদয়ের ভালোবাসা। হোক না জানাজানি এই মেলামেশা, মিথ্যে নয় সত্যি আমাদের এই ভালোবাসা। মনের মতো ঘোরার সময় সঙ্গী যদি পাই, ঘুরবো পথে লয়ে তারে তোমারে জানাই আই লাভ ইউ মারিয়া আপু, আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর মারিয়া আপু যেটা করলো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মারিয়া আপু আমাকে দাঁড় করিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। তারপর বলল, তুই 2 মাস আগে আমাকে কলেজে যে কথা বলছিস, তারপর থেকে আমি তোকে ভালোবাসি। তোর এত কেয়ার করি, মেয়েদের থেকে দূরে দূরে রাখি, সব সময় আমার চোখে চোখে রাখি, তাতে তুই বুঝিস না? আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি অনেক ভালোবাসি তোমাকে, এই মনে শুধু তোমার বসবাস। তোকে ভালোবেসেছি ছেড়ে যাওয়ার জন্য নাকি? সব সময় আমার এই বুকে আগলে রাখবো। ওই হারামি, তোর এখানে দাঁড়িয়ে আছিস কেন? সবগুলো নিচে যা। মারিয়ার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। শালা থাক তুই, আমরা গেলাম। এই বলে 3 হারামি নিচে চলে গেল। তখন আমি মারিয়াকে বললাম, ওই তোমার ঠোঁট দুটো আমাকে টানছে, একটা কিস করি তোমাকে। প্রেম শুরু হতে না হতেই ঠোঁটের দিকে নজর পড়েছে? তুই তো দেখি অনেক লুচু। আমি তো আর অন্য কারো কাছে চাইনি, আমার ভালোবাসার মানুষের কাছে চেয়েছি। অন্য কারো কাছে চাইলে মাথা ফাটিয়ে দিমো। তুমি শুধু আমাকে কিস করবে। এখন দাঁড়িয়ে না থেকে কিস করো। বলতে দেরি মারিয়ার ঠোঁটে ঠোঁট লাগাতে দেরি করি নাই। দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। যা শালা, মেয়ে মানুষ ঠোঁটে লিপস্টিক কেন দেয়? ঠোঁটের সব লিপস্টিক আমার পেটে গেছে। প্রায় 5 মিনিট পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে আমি মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এভাবে চলতে লাগলো আমার আর মারিয়ার ভালোবাসা। আমাদের ব্যাপারে 2 পরিবার জানে, তারা সবাই রাজি আছে। আমি অনার্সে ওঠার পর আমাদের বিয়ে হবে। আর রাফি রিয়াকে প্রপোজ করছে, রিয়া রাজি হয়ে গেছে। রিয়া নাকি রাফি মারিয়ার মতো আগে থেকে ভালোবাসতো। এর ফাঁকে মারিয়ার মামাতো ভাই আকাশের বিয়ে হয়ে গেছে। ওই দিন আকাশ সকালবেলা এসেছে মারিয়া এবং তার আব্বুকে বিয়ের দাওয়াত দিতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটু ভালো রিলেশনের জন্য খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, শুধু ভালো 2টা মনের দরকার হয়, যেখানে একজন আরেকজনকে নিজের মতোই বিলিভ করবে। এর নামই হচ্ছে প্রকৃত ভালোবাসা।